দোস্তরা, কল্পনা করো, এশিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের অধিপতি, যার একটা সইয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়ে যায়, সেই বিক্রম সিং নিজের আসল পরিচয় গোপন করে এক ধনী বাবার অহংকারী ও বখাটে মেয়ে মীরার সঙ্গে বিয়ে করে ফেলল। কেন? শুধু এটা জানার জন্য যে তার অগাধ সম্পদ ছাড়া কেউ কি তাকে সত্যিকারে ভালোবাসতে পারে। আরে ও ভিখারি, তোকে ভালো করে ঝাড়পোছ করতেও আসে নাকি? ভালো করে মুছ, নইলে আজ খাবার পাবি না। আমার তো কপালই ফেটে গেছে এই ভিখারি নিঠল্লার সঙ্গে বিয়ে করে। মীরা ছিল বখাটে অহংকারী মেয়ে। সে বিক্রমকে নিজের স্বামী নয়, বরং বিনা বেতনের চাকর মনে করত। কিন্তু যখন মীরার কাছে বিক্রমের আসল সত্যটা প্রকাশ পেল, তখন সবাই অবাক হয়ে গেল। সকালের প্রথম রশ্মি শর্মা গ্র্যান্ড হাভেলির বিলাসবহুল লনে পড়ছিল, কিন্তু বাড়ির ভিতরের পরিবেশ কোনো জেলের থেকে কম ছিল না, অন্তত বিক্রমের জন্য। বিক্রম, যাকে দুনিয়ার চোখে একজন ঘর জামাই মনে হতো, আসলে এই বাড়ির বিনা বেতনের চাকর হয়ে গিয়েছিল। বিক্রম কোথায় মরে গেল? মীরার তীক্ষ্ণ গলা সিঁড়ি থেকে গর্জন করে উঠল। বিক্রম, যে এইমাত্র পুরো হলঘরে পোছ লাগিয়ে উঠেছিল, তাড়াতাড়ি দৌড়ে সিঁড়ির কাছে পৌঁছাল। যে মীরা, এই তো আছি। মীরা উপর থেকে একটা নোংরা তোয়ালে বিক্রমের মুখে ছুড়ে দিল। বাথরুমে জল ছড়িয়ে আছে, গিয়ে পরিষ্কার কর। আর মনে রাখিস, আমার বন্ধুদের আসার আগে বাড়ি চকচক করা উচিত। তোর মতো নোংরা দেখাতে হবে না। বিক্রম চুপচাপ তোয়ালে তুলে নিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে এক গভীর সমুদ্র ছিল, যা কেউ পড়তে পারছিল না। সে ছিল বিক্রম সিং, একে গ্রুপের মালিক, যার একটা দস্তখতের দাম ছিল কোটি কোটি টাকা। সে এই বিয়ে করেছিল নিজের পরিচয় লুকিয়ে একটা সাধারণ গরিব ছেলে হিসেবে, এটা দেখার জন্য যে কেউ তার টাকা ছাড়া তাকে ভালোবাসতে পারে কিনা। কিন্তু গত 6 মাসে তাকে ভালোবাসা নয়, শুধু অপমানই মিলেছে। নাশতার টেবিলে বিক্রমের শ্বশুর রাজেশ শর্মা খবরের কাগজ পড়ছিলেন, আর শাশুড়ি রেখা চায়ের চুমুক দিচ্ছিলেন। শোনোজি, রেখা বললেন, পরের সপ্তাহে ইম্পিরিয়াল প্যালেসে একে গ্রুপের গ্র্যান্ড পার্টি আছে। শুনেছি নিজে বিক্রম সিং আসবেন। আমাদের সেখানে যেতেই হবে। রাজেশ খবরের কাগজ নামালেন, মুখে চিন্তার রেখা। যেতে তো হবে, কিন্তু আমাদের ব্যবসা ডুবছে রেখা। যদি সেই পার্টিতে আমি বিক্রম সিংয়ের সঙ্গে দেখা করার সুযোগ না পাই, আর কোনো ডিল সই না হয়, তাহলে আমরা রাস্তায় এসে যাব। ব্যাংকওয়ালারা প্রতিদিন ফোন করছে। ঠিক তখনই বিক্রম চায়ের ট্রে নিয়ে এলো। রাজেশ তাকে ঘৃণায় দেখলেন। আরে ও মনহুস, রাজেশ থমকালেন। চায়ে চিনি কম, তোকে একটা কাজও ঠিক করে করতে আসে না, মুফতের রুটি ভাঙিস শুধু। বিক্রম বিনয়ের সঙ্গে বলল, মাফ করবেন পাপাজি, এক্ষুনি আরেকটা নিয়ে আসছি। পাপাজি বলিস না আমাকে, রাজেশ চিৎকার করলেন। আমার মেয়ের কুণ্ডলিতে দোষ ছিল, তাই তোকে গলায় বেঁধেছি, নইলে তোর আক্কেল আমার জুতো পরিষ্কার করারও নয়। বিক্রম মাথা নিচু করল, কিন্তু মনে মনে ভাবল, সময় খুব বলবান হয় মিস্টার শর্মা। জুতো কে পরিষ্কার করবে তা তো সময়ই বলবে। সেই রাতে বিক্রম তার ছোট্ট ঘরে বসেছিল। সে তার পুরনো ফোন বের করে তার সেক্রেটারি রাজকে ফোন করল। স্যার, রাজের গলা এলো। রাজেশ শর্মা পার্টির পাস পাওয়ার জন্য অনেক হাত পা মেরেছেন। কি করতে হবে? বিক্রমের মুখে একটা কঠিন হাসি। তাদের কাছে পাঠিয়ে দাও রাজ, সবচেয়ে ভিআইপি পাস। আমি চাই তারা সেই পার্টিতে আসুক, তাদের মনে হোক যে তাদের ভাগ্য চমকাচ্ছে। আর স্যার, আপনার এন্ট্রি? আমার এন্ট্রি ধামাকাদার হবে, তুমি শুধু প্রস্তুতি রাখো। পরের 2 দিন বাড়িতে উৎসবের মেজাজ ছিল। শর্মা পরিবার পার্টির প্রস্তুতিতে ব্যস্ত। মীরা লাখ লাখ টাকার গাউন কিনল, আর রাজেশ নতুন স্যুট সেলাই করালেন। বিক্রমের কথা কারো মনে ছিল না, শুধু তাকে কাজ করানো ছাড়া। পার্টির সন্ধে এসে গেল। রাজেশ শর্মা তার গাড়িতে বসতে যাচ্ছিলেন, দেখলেন ড্রাইভার গায়েব। এই ড্রাইভার কোথায় মরে গেল আজকের দিনেই? রাজেশ চিৎকার করলেন। রেখা বিক্রমের দিকে ইশারা করলেন, যে দরজা থেকে তাদের দেখছিল। একে নিয়ে চলো, গাড়ি চালাতে পারবে, আর সেখানে আমাদের জিনিসপত্রও তুলে দেবে। যাই হোক, সেখানে বড় লোকদের ড্রাইভার থাকবে, এ বাইরে তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। মীরা নাক ছিটকাল। মা, এ আমার সঙ্গে যাবে না, এ চেহারা দেখে লোকে কি ভাববে? বিক্রম এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমি ড্রাইভারের ইউনিফর্ম পরে নেব, আর টুপি লাগাবো। কাউকে বোঝা যাবে না যে আমি আপনার স্বামী। আমি গাড়িতেই বসে থাকব। রাজেশের এই আইডিয়া ভালো লাগলো। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর সাবধান, সেখানে মুখ খুলবি না। বিক্রম ড্রাইভারের ইউনিফর্ম পরল। আয়নায় নিজেকে দেখতে দেখতে ভাবল, এটা শেষবার যে আমি এই ইউনিফর্ম পরছি। তারা ইম্পেরিয়াল প্যালেসে পৌঁছালো। হোটেলের বিলাসিতা দেখার মতো ছিল। চারদিকে মিডিয়া আর ক্যামেরার ফ্ল্যাশ চলছিল। বিক্রম গাড়ি থামালো, আর দৌড়ে পিছনের দরজা খুলল। রাজেশ, রেখা আর মীরা কোনো ফিল্ম স্টারের মতো নামলেন। জিনিসপত্র লবি পর্যন্ত পৌঁছে দে, রাজেশ আদেশ দিলেন, আর তারপর পার্কিংয়ে গিয়ে চুপচাপ বসে থাকিস। বিক্রম ভারী ব্যাগ তুলে তার পিছনে চলল। গেটে সিকিউরিটি গার্ড বিক্রমকে আটকালো, কিন্তু বিক্রম তার টুপির নিচ থেকে গার্ডকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিল।
সেই গার্ড ছিল একে গ্রুপের পুরনো কর্মচারী। সে তার বসের চোখ চিনে ফেলল। সে চমকে উঠল আর স্যালিউট করতে যাচ্ছিল যে বিক্রম চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল। গার্ড বুঝে গেল, ঘাম মুছতে মুছতে বলল, যেতে দিন ইনকে। শর্মা পরিবার ভিতরে চলে গেল। বিক্রম জিনিসপত্র এক কোণে রেখে রাজেশের কাছে এলো। বাবুজি, আমি জল খেয়ে আসি। বিক্রম দবানো গলায় বলল। দূর হয়ে যা, রাজেশ তাকে ধাক্কা দিয়ে বললেন, আর আমার সামনে আসিস না। বিক্রম সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু পার্কিংয়ের দিকে নয়, বরং হোটেলের ভিআইপি লিফটের দিকে। সেখানে রাজ আগে থেকে অপেক্ষা করছিল। স্যার, সব তৈরি? রাজ বলল, আর একটা ব্যাগ এগিয়ে দিল, আপনার স্যুট। বিক্রম লিফটে গেল। যখন বাইরে বেরোলো তখন সে আর সেই ড্রাইভার বিক্রম নয়। সে একটা দামি ইটালিয়ান টাক্সিডো পরেছিল, চুল জেল দিয়ে সেট করা আর কবজিতে কোটি টাকার ঘড়ি। তার পুরো ব্যক্তিত্ব বদলে গিয়েছিল। তার চলনে এখন একটা সিংহের মতো নিশ্চিন্ততা আর রাজত্ব ছিল। উল্টো দিকে পার্টি হলে অ্যাঙ্কার মাইকে ঘোষণা করল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অপেক্ষার ঘড়ি শেষ হল। স্বাগত করুন এশিয়ার সবচেয়ে তরুণ ব্যবসায়ী একে গ্রুপের চেয়ারম্যান মিস্টার বিক্রম সিংকে। বিক্রম সিং ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। রাজেশ শর্মা, যার হাতে ওয়াইনের গ্লাস ছিল, তার চোখ আটকে গেল। গ্লাস তার হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেল। ছনাক। না না, রাজেশ হেঁকড়ে উঠল, এ তো আমাদের বিক্রম। মীরা দেখছিস? মীরাও মূর্তির মতো দাঁড়িয়ে। এ কি করে সম্ভব? এ তো এইমাত্র ড্রাইভারের পোশাকে ছিল। বিক্রম ভিড়ের মাঝ দিয়ে সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল। লোকে তালি বাজাচ্ছিল, কিন্তু শর্মা পরিবারের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। বিক্রমের দৃষ্টি সোজা রাজেশ আর মীরার ওপর, ঠান্ডা ভেদ করে যাওয়া দৃষ্টি। বিক্রম মঞ্চে পৌঁছে মাইক ধরল। হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। তার গলা হলে গর্জন করে উঠল, সেই গলায়, কিন্তু একটা অন্য রাজত্ব নিয়ে। আজকের সন্ধ্যা কিছু বিশেষ। আজ আমি শুধু একটা নতুন ডিলের ঘোষণা করব না, আপনাদের একটা গল্পও শোনাব। এক ধনী বাবা আর তার গরিব জামাইয়ের গল্প। মীরার গলা শুকিয়ে গেল। তার বোধ হলো যে ঝড় আসছে তা তাদের সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। বিক্রম সিংয়ের গলা হলে গর্জন করছিল, আর প্রতিটা শব্দ শর্মা পরিবারের জন্য চাবুকের মতো বর্ষিত হচ্ছিল। বিক্রম মাইকে হাঁটতে হাঁটতে বলল, তার দৃষ্টি সোজা রাজেশ শর্মার ওপর। তাদের মেয়ের জন্য স্বামী নয়, একটা গোলাম চাইছিল। একটা এমন গোলাম যে তাদের মিথ্যে শান সহ্য করবে আর বদলে শুধু অপমান পাবে। হলে গভীর নীরবতা। রাজেশ শর্মার ঘাম বেরোচ্ছিল। তিনি পালাতে চাইছিলেন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। মীরা তার মায়ের হাত এত জোরে ধরেছিল যে তার নখ বিচ্ছিল। মিডিয়ার ক্যামেরা এখন বিক্রম থেকে সরে রাজেশ আর মীরার দিকে ঘুরে গিয়েছিল। রাজেশ শর্মার সম্মান, যা তিনি বছরের পর বছর জমিয়ে রেখেছিলেন, সেকেন্ডের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল। মিস্টার রাজেশ শর্মা। বিক্রম মঞ্চে থেকে চিৎকার করে তার নাম ধরল। আপনি কি মঞ্চে আসবেন? এখন লুকানোর কোনো জায়গা ছিল না। রাজেশ কাপা পায়ে মঞ্চের সিঁড়ি ভাঙলেন। তিনি বিক্রমের চোখে চোখ রাখতে পারছিলেন না। বিক্রম তার কাছে গেল। সে তার পকেট থেকে সেই সস্তা চশমা বের করল যা সে বাড়িতে পরত, আর তা নিজের চোখে লাগালো। সে তার কাঁধ ঝুঁকিয়ে দিল আর তার গলা ভয়ার্ত করে দিল। বাবুজি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। বিক্রম তার পুরনো দবানো গলায় বলল। রাজেশের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, বিক্রম, তুই তুই বিক্রম চশমা খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। করকর শব্দে চশমা ভেঙে গেল, আর তার সঙ্গে রাজেশের ভ্রম। হ্যাঁ শ্বশুরজি, বিক্রম তার আসল জোরালো গলায় বলল, আমি সেই গেহ বিক্রমও আমি, আর এই বিক্রম সিংও আমি। ফর্ক শুধু এতটুকু যে তখন আমি আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর আজ আমি আপনাদের রেজাল্ট শোনাচ্ছি। রাজেশ হাঁটুতে ভেঙে পড়লেন। বেটা, আমাকে মাফ করে দে। আমি জানতাম না, আমরা তো শুধু মজা করছিলাম। তুই তো আমার রাজা বেটা। রাজা বেটা? বিক্রম হাসল, কিন্তু তার চোখে ব্যথা ছিল। যখন আমার মা হাসপাতালে ছিলেন আর আমি আপনার কাছে 5,000 টাকা চেয়েছিলাম, তখন আপনি আমার মুখে 10 টাকা ছুঁড়ে আমাকে ভিখারি বলেছিলেন, মনে আছে? বিক্রম ভিড়ের দিকে তাকালো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, যে মানুষটাকে আপনারা একজন ব্যবসায়ী মনে করেন, এ আসলে একজন দেউলিয়া মানুষ। এ তার কোম্পানি বাঁচাতে একে গ্রুপ থেকে লোলি চেয়েছিল। বিক্রম একটা ফাইল রাজেশের সামনে ছুড়ে দিল। এই নিন আপনার লোন অ্যাপ্লিকেশন মিস্টার শর্মা। রাজেশ কাঁদতে লাগলেন। না বিক্রম, এমন করিস না। আমার ফ্যাক্টরি, আমার বাড়ি সব নিলামে চলে যাবে। আমরা রাস্তায় এসে যাব। রাস্তা? বিক্রম ব্যঙ্গ করল। রাস্তায় তো আপনি আমাকে দেখতে চেয়েছিলেন। আমি তো শুধু চাকা ঘুরিয়ে দিয়েছি। আর শোনেন, আপনার বাড়ি গ্র্যান্ড হাভেলি, তা ব্যাংক সিল করার অর্ডার দিয়েছে। কাল সকাল 9টার মধ্যে আপনাকে সেই বাড়ি খালি করতে হবে। মীরা দৌড়ে মঞ্চে এসে বিক্রমের পায়ে পড়ল। বিক্রম প্লিজ, আমি তোমার স্ত্রী, আই লাভ ইউ, আমাকে মাফ করে দাও, আমি বদলে যাব। বিক্রম তার পা পিছিয়ে নিল।
সে মীরাকে এমনভাবে দেখল যেন সে কোনো অচেনা। ভালোবাসা? বিক্রম তিক্ততার সঙ্গে বলল। মীরা, যদি আমি আজও সেই গরিব বিক্রম হতাম তাহলে কি তুমি এভাবে আমার পায়ে পড়তে? না, তুমি আমার ভালোবাসার জন্য নয়, আমার টাকার জন্য কাঁদছ। আর বিক্রির জিনিসের আমার বাড়িতে কোনো কাজ নেই। বিক্রম সিকিউরিটিকে ইশারা করল, ইনাদের বাইরে নিয়ে যাও, আর মনে রাখো ভিআইপি গেট দিয়ে নয়, পিছনের রাস্তা দিয়ে, যেখান দিয়ে আবর্জনা বেরোয়। বিক্রম, আমরা তো তোর আত্মীয়, রেখা চিৎকার করলেন। আমাদের অপমান করিস না। কিন্তু গার্ডরা তাদের কথা শুনল না। পুরো শহরের সামনে রাজেশ, রেখা আর মীরাকে ধাক্কা মেরে পার্টি থেকে বের করে দেওয়া হলো। তাদের বিলাবহুল জীবনের শেষ হয়ে গিয়েছিল। বিক্রম মঞ্চে একা দাঁড়িয়েছিল। হলের নীরবতা। সে তার প্রতিশোধ নিয়ে ফেলেছে, তাদের ধ্বংস করে দিয়েছে। তার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তার বুকে একটা অদ্ভুত শূন্যতা ছিল। সে মঞ্চ থেকে নামল। তখনই তার অনুভূতি হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে। সে ঘুরল, সামনে তার মা দাঁড়িয়ে, সাধারণ সুতির শাড়িতে। তুমি এখানে কি করে? মায়ের চোখে জল। বিক্রম হাসল আর তার পায়ে হাত দেওয়ার জন্য ঝুঁকল। মা, দেখেছ, আমি তাদের থেকে প্রতিশোধ নিয়ে ফেলেছি। আমি তাদের আসল জায়গা দেখিয়ে দিয়েছি। ঠিক তখনই একটা জোরালো চড় বিক্রমের গালে পড়ল। ছাটাক! পুরো হল যে এই মাত্র বিক্রমের জয়ে অবাক হয়েছিল, আবার নীরব হয়ে গেল। বিক্রম গালে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার মা তাকে মেরেছে। আমার উপর লজ্জা লাগে তোর? মা কাঁপা গলায় বললেন, আমি তোকে সিংহ বানিয়েছিলাম বিক্রম, জানোয়ার নয়। তুই তাদের শাস্তি দিয়েছিস, ঠিক আছে, কিন্তু তুই তাদের রাস্তায় এনে তাদের অসহায়ত্বের তামাশা বানিয়ে ঠিক সেই কাজই করেছিস যা তারা তোর সঙ্গে করত। যদি কাদা পরিষ্কার করতে তুই নিজে কাদা হয়ে যাস, তাহলে তাদের আর তোর মধ্যে কি ফর্ক থাকল? বিক্রমের দৃষ্টি নিচু হয়ে গেল। মায়ের কথাগুলো তার অহংকারের বেলুন ফাটিয়ে দিয়েছিল। আমার বেটা বিক্রমকে চাই, মা বললেন। সেই বিক্রম যে গরিবিতেও হাসত, যার কাছে দিল ছিল। এই পাথরের দিলওয়ালা বিক্রম সিংকে আমার চাই না। এ তো বলে মা সেখান থেকে চলে যেতে লাগলেন। বিক্রম স্তব্ধ হয়ে গেল। তার জয় হারে বদলে গেল। সে দুনিয়া জিতে ফেলেছে, কিন্তু তার মায়ের চোখে পড়ে গেছে। উল্টো দিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। শর্মা পরিবার রাস্তার ধারে একটা গাছের নিচে ভিজছিল। তাদের কাছে না বাড়ি ছিল, না গাড়ি, আর না পকেটে ফুট করাও। মীরা ফুঁপিয়ে কাঁদছিল। তার নিজের ভুলের বোধ হচ্ছিল। টাকার জন্য নয়, বরং সেই মানুষটাকে হারানোর জন্য, যে হয়তো সত্যিই তাকে ভালোবাসত। ঠিক তখন তাদের সামনে একটা কালো গাড়ি এসে থামল। কাঁচ নামল। রাজ বলল, বসুন, বস বলিয়েছেন। রাজেশের চোখে চমক। কি, সে আমাদের মাফ করে দিয়েছে? টাকা পাবো? বসুন। রাজ শুধু এতটুকু বলল। তারা গাড়িতে বসল আর গাড়ি সিং ম্যানশনের দিকে চলল। মহলের মতো বাড়িতে পৌঁছে তারা বিক্রমের সামনে দাঁড়াল। বিক্রম সোফায় বসেছিল। তার গালে এখনও মায়ের চড়ের হালকা চিহ্ন। সে টেবিলে একটা ব্রিফকেস আর একটা চাবি রেখেছিল। তোমাদের কাছে দুটো রাস্তা আছে, বিক্রম বলল, আর এটা তোমাদের জীবনের শেষ সিদ্ধান্ত হবে। সে ব্রিফকেস খুলল। ভিতরে নোটের বান্ডেল। এতে 5 কোটি টাকা আছে। রাজেশ আর রেখার লোভ ঝরতে লাগল। আর এটা, বিক্রম একটা মরচে পড়া পুরনো চাবি দেখালো। এটা আমার বাড়ির পিছনের ভাঙা বাড়ির চাবি। বিক্রম মীরার চোখে তাকালো। রাস্তা নম্বর 1, 5 কোটি নাও আর চিরকালের জন্য আমার জীবন থেকে দূর হয়ে যাও। তালাকের কাগজে সই করো আর আরাম করো। রাস্তা নম্বর 2, এই চাবি নাও। 6 মাস সেই বাড়িতে থাকো ঝিয়ের মতো। সেই কাজ করো যা আমি করতাম, কোনো সুখ সুবিধা ছাড়া। যদি 6 মাস তুমি টিকে যাও আর সত্যি দিল থেকে অনুতাপ করো, তাহলে হয়তো আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। রাজেশ মীরাকে কইনুই মারল। পাগল হয়েও না মীরা, 5 কোটি তুলে নে। এই লোক তোকে কষ্ট দিয়ে মেরে ফেলবে। চল আমেরিকা চলি। মীরা নোটগুলো দেখল। তারপর সেই নোংরা চাবি দেখল। তারপর বিক্রমকে দেখল। তার হাত ব্রিফকেসের দিকে বাড়ল। বিক্রম তার চোখ বন্ধ করল। তার জানা ছিল মীরা কি বেছে নেবে। তার বিশ্বাস ছিল মীরা টাকা তুলে চলে যাবে। মীরার হাত ব্রিফকেসের উপর দিয়ে গেল, আর হঠাৎ মূর্ছে পড়া চাবিতে গিয়ে থেমে গেল। সে চাবি তুলে নিল আর মুঠোয় চেপে ধরল। কি? রাজেশ চিৎকার করল যেন তার কারেন্ট লেগেছে। তুই পাগল হয়ে গেছিস মীরা? 5 কোটি ছেড়ে দিলি? আমরা পুরো দুনিয়া ঘুরতে পারতাম, আরাম করতে পারতাম। বিক্রম ধাক্কা খেয়ে চোখ খুলল। সে অবাক। মীরার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু গলায় একটা নতুন দৃঢ়তা। পাপা, আমি সারা জীবন আপনার কথা শুনেছি। আপনি শিখিয়েছেন যে টাকাই সব, কিন্তু আজ যখন আমরা রাস্তায় ভিজছিলাম, তখন 5 কোটি নয়, একটা ছাদের দাম বুঝলাম। বিক্রম যা সহ্য করেছে তা আমি করিয়েছি, আর এখন তার প্রায়শ্চিত্ত আমিই করব। সে বিক্রমের দিকে তাকালো,
আমার টাকা চাই না, আমার স্বামী চাই, যদি সারা জীবন ঝি হয়ে থাকতে হয় তাও। বিক্রম ব্রিফকেস বন্ধ করে দিল। তার মুখে এখনও কঠোরতা। সিদ্ধান্ত তোমার, মনে রাখিস আমি দয়া খাবো না, কাল সকাল 5টায় কাজ শুরু। এ তো বলে বিক্রম সেখান থেকে চলে গেল। রাজেশ আর রেখা মাথা কুটতে লাগলেন, কিন্তু তাদের গেস্ট হাউসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ বাইরে পুলিশ তাদের জন্য অপেক্ষা করছিল পুরনো ফ্রড কেসে, যা বিক্রম এখনও হোল্ডে রেখেছে। পরের 5 মাস মীরার জন্য নরকের মতো ছিল। সেই মীরা যে মখমলের বিছানায় শুতো এখন ভাঙা খাটিয়ায় শোয়, তার হাতে ছালা পড়ে গিয়েছে, সে পুরো মহলের পোচ লাগায়, বাগানে খোঁড়াখুড়ি করে আর কড়া রোদে কাপড় ধোয়। বিক্রম তাকে তার কেবিনে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে দেখতে থাকে। অনেকবার তার দিল গলে যায় যখন সে মীরাকে ব্যথায় কোঁকিয়ে উঠতে দেখে, কিন্তু সে নিজেকে থামিয়ে দেয়। তার জানতে হবে এই পরিবর্তন আসল না নতুন নাটক। অন্যদিকে রাজেশ শর্মা চুপ করে বসেছিল না, সে গেস্ট হাউসে থেকে প্রতিদিন নতুন ষড়যন্ত্র করছিল। তার জানা ছিল বিক্রমের বাড়িতে একটা সিক্রেট লকার আছে, যেখানে তার ব্যবসার সব রহস্য আর কোটি কোটি টাকার বন্ড রাখা। ৬ষ্ঠ মাসের শেষ রাত, 6 মাস পূর্ণ হতে আর 1 রাত বাকি। মাঝরাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে, মীরার ঘরের দরজা ধীরে খুলল। রাজেশ শর্মা ভিতরে এলো। মীরা, সে ফিসফিস করল, বাবা আপনি এখানে কি করছেন? বিক্রম দেখে ফেললে? আরে ভাড়ে গেল তোর বিক্রম। রাজেশ একটা প্যাকেট মীরার হাতে দিল। শোন, এগুলো ঘুমের গুলি, কাল সকালে যখন তুই বিক্রমকে চা দেবে তখন এটা তার মধ্যে মিশিয়ে দেবে। মীরা কেঁপে উঠল। কি, আপনি তাকে মারতে চান? না পাগল, রাজেশ বলল, শুধু সে অজ্ঞান হয়ে যাবে, তার আঙ্গুলের ছাপ দিয়ে আমি তার লকার খুলে নেব, আমরা সব বন্ড নিয়ে পালিয়ে যাব, 5 কোটি নয় 500 কোটি পাবো, তাহলে তোকে আর এই ঝাড়ু পোছ করতে হবে না। মীরা প্যাকেট দেখল, তারপর তার বাবাকে দেখল। ঠিক আছে বাবা, মীরা ধীর গলায় বলল, আমি মিশিয়ে দেব। রাজেশের মুখে শয়তানি হাসি। সাবাস, এই হলো আমার মেয়ে, কাল সকালে অপেক্ষা করিস। রাজেশ চলে গেল। মীরা অন্ধকারে বসে রইল সেই বিষের পুটুলি দেখতে দেখতে। পরের সকালে সূর্যের রশ্মি সিং ম্যানশনে পড়ল। আজ সিদ্ধান্তের দিন। বিক্রম হলে বসে খবরের কাগজ পড়ছিল। মীরা ট্রে নিয়ে এলো, তাতে চায়ের কাপ। রাজেশ আর রেখা জানালার পিছনে লুকিয়ে দেখছিলেন। রাজেশ রেখাকে বললেন, আর কিছুক্ষণ, খেলা শেষ, মীরা কাজ করে ফেলেছে। বিক্রম কাপ তুলল। যেই বিক্রম কাপ ঠোঁটে ঠেকালো, মীরা চিৎকার করল, বিক্রম থামুন। বিক্রমের হাত থেমে গেল। মীরা দৌড়ে এসে বিক্রমের হাত থেকে কাপ ছিনিয়ে মাটিতে ফেলে দিল। ছানাক, চা মেঝেতে ছড়িয়ে গেল। এটা কি বেয়াদবি? বিক্রম রাগে জিজ্ঞাসা করল, যদিও তার চোখে একটা অন্য চমক। মীরা হাঁটুতে বসে কাঁদতে লাগল। ও চায়ে নেশা ছিল বিক্রম, আমার বাবা, তারা আমাকে আপনাকে অজ্ঞান করতে বলেছিলেন যাতে তারা আপনার তিজোরি লুট করতে পারেন। আমি এটা করতে পারি না, আমি আপনার অপরাধী হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক নয়। জানালার পিছনে লুকানো রাজেশ গালাগাল দিতে দিতে পালানোর চেষ্টা করল, কিন্তু তখনই পিছন থেকে 2টো মজবুত হাত তার কাঁধে পড়ল। এ রাজ, কোথায় চলেছেন শ্বশুরজি? রাজ হাসতে হাসতে বলল। গার্ডরা রাজেশ আর রেখাকে টেনে হিঁচড়ে হলে আনল। রাজেশ গিরগির করতে লাগল, এ মিথ্যে বলছে, আমি কিছু করিনি। বিক্রম তার জায়গায় দাঁড়িয়ে, সে মীরার কাঁধ ধরে তুলল। আমার জানা ছিল মীরা, বিক্রম শান্ত গলায় বলল। মীরা অবাক, আপনার জানা ছিল? এই বাড়ির প্রতিটা কোণে ক্যামেরা আছে আর মাইক্রোফোনও। বিক্রম রাজেশের দিকে তাকিয়ে বলল, কাল রাতে যখন তোমার বাবা তোমাকে সেই বিষ দিয়েছিল আমি সব শুনছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। যদি তুমি চুপ করে থাকতে তাহলে আজ তুমি তাদের সঙ্গে জেলে যেতে। বিক্রম মীরার চোখে তাকালো। কিন্তু তুমি কি করলে? তুমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে আমার প্রাণ বাঁচালে। আজ তুমি তোমার প্রায়শ্চিত্ত পূর্ণ করলে। বিক্রম তার পকেট থেকে একটা চাবি বের করল, কিন্তু এটা পুরনো বাড়ির মরচে পড়া চাবি নয়, এটা একটা চকচকে সোনার চাবি। এটা এই বাড়ির মাস্টার কি। বিক্রম চাবি মীরার হাতের তালুতে রাখল। মালকিনের স্বাগত, মিসেস মীরা সিং। মীরা বিক্রমের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এটা ছিল খুশির জল। বিক্রম রাজেশের দিকে তাকালো। মিস্টার শর্মা, আমি বলেছিলাম না যে আমি আপনাকে রাস্তায় নামাবো, কিন্তু এখন মত বদলে গেছে। রাস্তা আপনার মতো লোকদের জন্য খুব ভালো জায়গা। আপনারা জেলে যাচ্ছেন খুনের ষড়যন্ত্র আর চুরির অভিযোগে। বিক্রম, বাঁচাও! রাজেশ আর রেখা চিৎকার করতে লাগলেন, কিন্তু পুলিশ তাদের হাতকড়ি পরিয়ে নিয়ে গেল। তাদের লোভের শেষ তাদের লোহার গড়াদের পিছনে পৌঁছে দিল। 1 বছর পরে সিং ম্যানশনের বাগানে বিক্রম আর মীরা বসেছিল। মীরা এখন বদলে গিয়েছে। সে আর অহংকারী ধনী রাজকন্যা নয়, বরং এক বোধসম্পন্ন আর দয়ালু মহিলা, যে বিক্রমের সঙ্গে মিলে অনাথাশ্রম চালায়। বিক্রম চায়ের চুমুক দিল। চিনি ঠিক আছে, সে হাসতে হাসতে বলল। মীরা হাসল।
আখির ট্রেনিং কে দিয়েছে? দুজনে হেসে উঠল। বিক্রম আকাশের দিকে তাকাল আর মনে মনে বলল, মা, আমি আমার ওয়াদা রেখেছি। আমি তাদের শিক্ষাও দিয়েছি আর মানবতাও বাঁচিয়েছি। দোস্তরা, টাকা আপনাকে বিছানা দিতে পারে, ঘুম নয়, বাড়ি দিতে পারে, ঘর নয়, আর চাটুকার দিতে পারে, ভালোবাসা নয়। বিক্রম আর মীরার গল্প এটাই শেখায় যে সম্পর্ক বিশ্বাস আর ত্যাগ থেকে গড়ে, ব্যাংক ব্যালেন্স থেকে নয়।